কারণ আমি যা লাভ লস হই না কেন চিন্তা নেই। কেন বলুন তো? আমার বড় ভাইজান আছে তো, বুঝতে পেরেছে? যা চাইবো না তার আগে দিয়ে দেয়। এটাও বলে দিই আপনাদের, যা চাই তার আগে পেয়ে যায়, চাওয়ার আগে হয়তো বলে না মেঘ না চাইতি বৃষ্টি। তবে জানিয়ে রাখি, 1,21,000 টাকার মধ্যে আমি 21 পয়সাও কিন্তু নিই না। মানুষের জন্য আমি সেগুলো খরচ করে দিই। যদি কেউ 1,21,000-এর মধ্যে 1,21,000 নিজের কাছে কোনো বিধায়ক রেখে দেয়, সেও কিন্তু কোনো অন্যায় করবে না, এটাও ক্লিয়ার থাকা ভালো। আপনারা দেখেছেন আমি দ্বিতীয়বারের জন্য এফিডেভিট জমা করেছি, পেপার পত্রিকায় এসেছে বিধায়কদের সম্পত্তি বাড়ে, ইনকাম বাড়ে। আমি বিধায়ক হয়ে আমার ইনকাম কমে গেছে, বুঝতে পারছেন? আমি লসে রান করছি। তাহলে বলতে পারেন, অনেকে ভাইজান বলে, অনেকে বিধায়ক বলে, যে যে ভাষায় বলেন, তাহলে আপনি কেন? আপনার স্বার্থটা কি? আপনি লসে রান করছেন কেন? হ্যাঁ, আমার স্বার্থ ওখানেই বিনয় বাদল দীনেশ, আমার স্বার্থ আশফাকুল্লাহ, আমার স্বার্থ ক্ষুদিরাম, আমার স্বার্থ বিরসা মুন্ডা, আমার স্বার্থ ফুরফুরার বীর আবু বকর, আমার স্বার্থ নেতাজি, আমার স্বার্থ গান্ধীজি, আমার স্বার্থ সেই স্বাধীনতা সংগ্রামীরা। তারা নিজের স্বার্থের কথা ভাবেনি, তারা মানুষের জন্য ভেবেছিল। ব্রিটিশ মুক্ত করতে চেয়েছিল, প্রায় 200 বছর ধরে লড়াই করে দেশের জন্য অনেকে জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিল। তারা একবারের জন্য ভাবেনি আমি যদি শহীদ হই তাহলে স্বাধীনতার স্বাদ আমি পাবো না। তাদের কি মনে ছিল? দেশকে স্বাধীন করতে হবে, বর্বর ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, মানুষকে স্বস্তি নিঃশ্বাস দিতে হবে। তাই আমারও স্বার্থ হচ্ছে যে দ্বিচারিতা, যে নোংরামি, যে হিংসা, যে মারামারি, যে দুর্নীতি, যে সম্প্রীতিকে নষ্টর বাতাবরণ হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। ভাঙড় সহ রাজ্যের মানুষ স্বস্তির নিঃশ্বাস যাতে নিতে পারে, তার অধিকার যাতে নিতে পারে, ছাত্র তার অধিকার বুঝে নেবে, যুবক তার অধিকার বুঝে নেবে, সরকারি কর্মচারী তার অধিকার বুঝে নেবে, কৃষক তার অধিকার বুঝে নেবে, লেবার তার অধিকার বুঝে নেবে, রাজমিস্ত্রি তার অধিকার বুঝে নেবে, ভ্যান চালক তার অধিকার বুঝে নেবে, পার্ট টাইম যারা শিক্ষকতা করছে তারা তার অধিকার বুঝে নেবে, নার্সেরা তার অধিকার বুঝে নেবে, ডাক্তার তার অধিকার বুঝে নেবে, সর্বোপরি মায়েরা তার অধিকার বুঝে নেবে। তার লড়াই আমি নেমেছি। আমার স্বার্থ আছে, আমি ভাই বিনা স্বার্থে আসিনি, আমি বিনা স্বার্থে আসিনি। আমার স্বার্থ হচ্ছে কি? আমাদের পূর্বপুরুষ ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমাদেরই পূর্বপুরুষ গান্ধীজি, নেতাজি, আমাদেরই পূর্বপুরুষ আশফাকুল্লাহ 25 থেকে 28 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ প্রীতিলতা ওয়াদ্দেদার 23 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ বিরসা মুন্ডা 25 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ ক্ষুদিরাম বসু 20 কোটা পার হয়নি। আর আমি যে জেলার মানুষ, হুগলি জেলার শ্রীরামপুরে আমাদেরই পূর্বপুরুষ শহীদ গোপীনাথ সাহা 19 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তারা কিন্তু স্বার্থ তাদের কি দেখেছিল? তাদের স্বার্থ কি ছিল? তাদেরও স্বার্থ ছিল দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ মুক্ত করতে হবে। আর আজকে আমার স্বার্থ হচ্ছে এটাই, নোংরা লোকের হাত থেকে সমাজকে মুক্ত করতে হবে, সমাজ পরিচালিত হবে সংবিধানের দ্বারা, দেশ পরিচালিত হবে সংবিধানের দ্বারা। এই লড়াই, এই জায়গায় আমি লসে রান করছি, এতে আমার কিছু দুঃখের বিষয়। কারণ আমি যা লাভ লস হই না কেন চিন্তা নেই। কেন বলুন তো? আমার বড় ভাইজান আছে তো, বুঝতে পেরেছে? যা চাইবো না তার আগে দিয়ে দেয়। এটাও বলে দিই আপনাদের, যা চাই তার আগে পেয়ে যায়, চাওয়ার আগে হয়তো বলে না মেঘ না চাইতি বৃষ্টি। কোন ঠুকবে সরকার ডিসাইড করে না, বরঞ্চ মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, সেটা দেখতে হবে। তাই মায়েদের বলবো কোনটা নেবেন। ও বলেছে রাত 8টার পরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, আর আমি বলছি রাত 8টা সকাল 8টা নয়, মায়েদেরকে নিরাপত্তা দিতে হবে। আপনারা কোনটা গ্রহণ করবেন আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। ওরা আদিবাসীদেরকে ভালোবাসি বললেও আদিবাসীদেরকে শোষণ করছে, আর আমরা আদিবাসীদের হয়ে জঙ্গলের হয়ে যে সওয়াল করছি, ওরা তার পরিবর্তে চলছে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় 80 লক্ষ আদিবাসী আছে, 80 লক্ষের আশেপাশে, কিন্তু সার্টিফিকেট 1.5 কোটি প্রোভাইড হয়ে গেছে, প্রদান করে দিয়েছে। 80 লক্ষ আদিবাসী, সার্টিফিকেট 1.5 কোটি, মানে বুঝতে পেরেছেন? বলে পানিতে দুধে পানি মেশায়, তৃণমূলের আমলে পানিতে দুধ মিশাচ্ছে। যা জনসংখ্যা প্রায় সে তার
ফেক জনসংখ্যা আরো ঢুকিয়ে দিয়েছে। ফলে কি হচ্ছে, প্রকৃত আদিবাসী চাকরিতে যে 6% সংরক্ষণ আছে সেই সংরক্ষণের সুবিধা পাচ্ছে না। শুধু কলকাতার কথা বলছি, গত বছরে নিটে এমন 42 জনকে খুঁজে পাওয়া গিয়েছে যারা আদিবাসী নয়, তারা আদিবাসী কোটায় ডক্টর হওয়ার জন্য তারা অ্যাডমিশন নিয়েছে। ফলে ভাবুন, আদিবাসী সমাজ থেকে ডক্টর হতে পারলো না। আদিবাসী সমাজকে সুকৌশলে পিছিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তাই বন্ধুগণ, খামচিহ্নে যে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকী, আজ প্রকৃত আদিবাসীদেরকে সংরক্ষণ দেওয়া হোক। 6% সংরক্ষণ যেটা পাওয়ার দরকার প্রকৃত আদিবাসীরাই পাক। ফেক সার্টিফিকেট দিয়ে যে আদিবাসী শাস্ত্রে তাকে ধরে জেলের মধ্যে রাখা হোক। এই আওয়াজ আমি তুলছি। আপনার পক্ষে ভোট দেবে না যারা দায়িত্ব নিয়ে নন আদিবাসীকে আদিবাসী সাজিয়ে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, তাকে ভোটটা দেবেন। আপনাদের উপর ডিসাইড করছে কাকে ভোটটা দেবেন। ভাই বলুন, আপনারা জোরে বলুন। 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, দলিত আদিবাসীদের বলে দিন, ভাঙড়ের মানুষকে বলে দিন। আমি আপনাদের বলবো, চান আপনারা ডিসাইড করবেন। সংখ্যালঘু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জির দরদ একদম উঠলে উঠছে। মানে এত দরদ, মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তৃণমূল কংগ্রেস তার থেকে বেশি ওই মায়ের সন্তানটাকে ভালোবাসে। কিন্তু এদিকে সব চাল চোর, গরু চোর, রেশন চোর, চাকরি চোর, স্বাস্থ্য চোর, যা বলবেন তার সাথে চোর অ্যাড করলে ওদের গায়ে লাগবে। ওই নেতারা বসে থাকবে, আপনি কিচ্ছু বলবেন না। আপনি যদি বলেন বা টয়লেট চোর, রেগে যাবে। যা বলবেন তার সাথে চোর অ্যাড করবেন, দেখবেন ওরা রেগে যাবে। তাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে, কাকে গ্রহণ করবেন। মুসলমানদের খুব ভালোবাসে, ভালো কথা। তো মুসলমানদের ভালোবাসতে গেলে কিভাবে ভালোবাসতে হবে ভাই? আদিবাসীদের ভালোবাসা খুব ভালো কথা, কিন্তু চাকরিতে আদিবাসী নাই, প্রকৃত আদিবাসী নয়। দলিতদেরকে ভালোবাসা খুব ভালো কথা, চাকরিতে প্রকৃত দলিত নয়। এবার আসা যাক মুসলমানদেরকে। এদিকে উনি বলছেন 10% সংরক্ষণ দেওয়া হয়েছে মুসলমানদেরকে, আর যেটা উনি নয়, স্বামী রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছে সংখ্যালঘু মুসলমানদের যদি এগিয়ে নিয়ে হওয়া যায়। ভাই যারা কথা বলছেন এটা আসতে, সংখ্যালঘু মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শিক্ষা, উচ্চশিক্ষায় সংরক্ষণ আর চাকরিতে 10% মুসলমানদেরকে দিতে হবে। মমতা ব্যানার্জি বলছেন তাই দেবো, কিন্তু একটা গ্যারাকল সুন্দর করে রেখে দিয়েছে, ওবিসি এ ওবিসি বি। আগে ছিল ওবিসি এ ওবিসি বি মিলিয়ে 17% সংরক্ষণ। ওবিসি এতে 10% মুসলমান, ওবিসি বিতে পিছড়ে বর্গে 7% হিন্দু মুসলমান ছিল। 17 জনের চাকরি হলে 10টা মুসলমান পাওয়ার কথা ছিল। সুকৌশলে মমতা ব্যানার্জি এখন কি করে দিল, গেটে ঘ করে দিল। এখন উচ্চ শিক্ষায় সংরক্ষণের আওতায় একজন মুসলমান আর সুযোগ পাচ্ছে না। এই ঝড়ুটা ঠিক করে শেষ করে দেবো ভাই, 2 থেকে 3 মিনিট বলে শেষ করে দেবো। হ্যাঁ, একজনও সুযোগ পাচ্ছে না। তাই আপনাদের বলবো এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। তাই আপনাদের বলবো প্রস্তুতি নেন। আগামী 29 এপ্রিল ভাঙড় সারা রাজ্যের মানুষকে বার্তা দেবে, ভাঙড়ের এই পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা হবে না। এই পবিত্র ভূমিতে কোনো জায়গা হবে না। মমতা ব্যানার্জি চাপিয়ে দেবে, আমাদেরকে মাথায় করে বলতে হবে এই পবিত্র ভূমি সেটাকে গ্রহণ করবে না। তাই 29 এপ্রিল ওই নটোরিয়াস ক্রিমিনালের বিপক্ষে ভোট যাবে, খামচিহ্নের পক্ষে ভোট আসবে। চৌকাবে রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়ে দেবে যে ভাঙড় পতাকায় আগামী দিনে কোন নটোরিয়াস ক্রিমিনালকে ভোটে দাঁড় করালে সেই বিধানসভার মানুষেরা তাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। এই বলে আমি ঝড় আসছে না প্রচুর, না ওই ঝড় আসছে। আচ্ছা, দুটো কথা বলে ছেড়ে দেবো। দুটো কথা বলে ছেড়ে দেবো। আপনারা তাহলে মাথায় আসছে, এই বলছে মুসলমানকে ভালোবাসি, মুসলমানদের শিক্ষায়, উচ্চ শিক্ষায় এবার চাকরিতে ধ্বংস করেছে। মমতা ব্যানার্জি বলছে দলিতদের ভালোবাসি, দলিত হিন্দু ভাইদের
সংরক্ষণ সুবিধা ধ্বংস করে দিয়েছে। তাই আপনাদের বলবো প্রস্তুত নেন, আগামী 29 এপ্রিল হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে, বাঙরবাসী কাঁধে কাঁধে মিলিয়ে আমাদের অধিকারকে এস্টাবলিশ করার জন্য খামচিহ্নে ভোট দিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠান, বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে। আশা করতে পারি আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভাইজানকে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, এ বাংলা জুড়ে আয়ের সংগ্রাম।